তোমরা আমাকে শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। ভালো আছো না? শুনতে পাচ্ছ তাহলে আমাকে না আপনি ক্লিয়ারলি? ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ভালো রাখছে। শুনতে পাচ্ছ আমাকে না? ওকে, জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো তাহলে আমরা আমাদের ক্লাসের কার্যক্রম শুরু করি নাকি? হ্যাঁ, সবাই জয়েন করতে থাক। এই আস্তে আস্তে সবাই জয়েন করে ফেলবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আমার 15তম লেকচারের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। লিগ্যাল অ্যাসপেক্টস অফ মার্কেটিং এর 15তম ক্লাস। তো 15তম ক্লাসে মূলত আমরা দুইটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই ইয়েটা পেয়েছো, পিডিএফ ফাইলটা পেয়েছো, সেখানে ডিটেলসটা দেওয়া আছে। তো এনিহাউ, তো আমরা মূলত আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো আমি তোমাদের সাথে শেয়ার স্ক্রিনের মাধ্যমে শেয়ার করতে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় দেখতে পাচ্ছ তোমরা শেয়ার স্ক্রিনে আজকের ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো তোমার উপস্থাপন করা হয়েছে। দেখো, আজকে মূলত আমরা দুইটা চ্যাপ্টার ইতিমধ্যেই বলেছি যে দুইটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ কন্ট্রাক্ট, আরেকটা হচ্ছে ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট, অর্থাৎ চুক্তির শ্রেণীবিভাগ এবং চুক্তি সম্পাদনের যোগ্যতা। এই দুইটা বিষয় নিয়ে মূলত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো ডিয়ার স্টুডেন্টস, চলো যাওয়া যাক। আমরা মূলত আজকের ক্লাসে যে দুইটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেই দুইটা চ্যাপ্টারের যে টপিকগুলো আছে সেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই টপিকগুলো নিয়ে বেসিক্যালি আমরা আলোচনা করব। টপিকগুলো আর ডিটেলস বলবো না আমি, এটা জাস্ট ধারাবাহিকভাবে আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো যাওয়া যাক। আমরা চ্যাপ্টার 2.5 ক্লাসিফিকেশন অফ কন্ট্রাক্ট, এই চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা শুরু করি। তো শুরুতেই আসছে ক্লাসিফিকেশন অফ কন্ট্রাক্ট, অর্থাৎ চুক্তির শ্রেণী বিভাগ। চুক্তির শ্রেণী বিভাগ বলতে আমরা কি বুঝি সেটা আমরা ইতিমধ্যে জেনেছি যে চুক্তিকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, মানে ভ্যারাইটিস টাইপের হতে পারে। কন্ট্রাক্টটা আসলে বিভিন্ন ধরনের হতে পারে। তো সেটা কি কি ধরনের হতে পারে সেটা আমরা এই ক্লাসিফিকেশনের মাধ্যমে সেটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। যেমন ধরো, তোমার নাম্বার ক দেখো, আইনগত বৈধতার ভিত্তিতে ক্লাসিফিকেশন। হ্যাঁ, তারপরে আসছে আনুষ্ঠানিকতার ভিত্তিতে ক্লাসিফিকেশন। তারপরে আসছে তোমার পদ্ধতিগতভাবে ক্লাসিফিকেশন, প্রদানের ভিত্তিতে শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন, এন্ড ফাইনালি বলছে চুক্তি পালনের ভিত্তিতেও শ্রেণীবিভাগ। এই যে দেখো, আমরা চুক্তিকে বা সম্মতিকে মূলত আমরা 5টা দৃষ্টিকোণ থেকে ভাগ করে থাকি। নাম্বার ক ছিল আইনগত বৈধতার ভিত্তিতে, খ হচ্ছে আনুষ্ঠানিকতার ভিত্তিতে, গ হচ্ছে পদ্ধতিগতভাবে, ঘ হচ্ছে প্রদানের ভিত্তিতে, এবং লাস্ট ওয়ান হচ্ছে চুক্তি পালনের ভিত্তিতে। তো এই 5টা ভিত্তির উপর ডিপেন্ড করে আমরা মূলত চুক্তিকে বিভিন্ন ভাগে ক্লাসিফাই করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ডিটেলসে চলে যাব। অর্থাৎ আইনগত বৈধতার ভিত্তিতে যে ক্লাসিফিকেশন, দেখো আইনগত বৈধতার ভিত্তিতে ক্লাসিফিকেশন, এটাকে আমরা আবার 4 ভাগে ভাগ করছি। একটু তোমরা স্ক্রিনে নিশ্চয় দেখতে পাচ্ছ, 4 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে বৈধ চুক্তি, তারপরে বাতিল চুক্তি, বাতিল যোগ্য চুক্তি, অবলবৎ যোগ্য চুক্তি। এটা হচ্ছে আইনগত বৈধতার ভিত্তিতে ক্লাসিফিকেশন। তো শুরুতে আমরা এই 4টা বিষয়, অর্থাৎ এই যে আইনগত বৈধতার ভিত্তিতে ক্লাসিফিকেশন, যেটা দ্যাট মিনস ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ লিগালিটি, অর্থাৎ আইনগত বৈধতার ভিত্তিতে আমরা যখন চুক্তিকে ক্লাসিফাই করি তখন আমরা চুক্তিকে কয় ভাগে ভাগ করতে পারি? 4 ভাগে ভাগ করতে পারি। সেই ভাগগুলো কি কি দেখো, সেই ভাগগুলো হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে তোমার ভ্যালিড কন্ট্রাক্ট, অর্থাৎ বৈধ চুক্তি, ভ্যালিড কন্ট্রাক্ট। হ্যাঁ, তো ভ্যালিড কন্ট্রাক্ট বলতে আমরা কি বুঝি? তো ভ্যালিড কন্ট্রাক্ট হচ্ছে যে সাধারণত যে সম্মতি বা চুক্তি দ্বারা
আইনের দ্বারা বলবৎ করা যায়, অর্থাৎ যে সম্মতি আইনের দ্বারা বহাল করা যায় বা বলবৎ করা যায় বা আইনের দ্বারা সেটাকে ইমপ্লিমেন্ট করা যায়, এই চুক্তিকেই মূলত আমরা ভ্যালিড চুক্তি বা বৈধ কন্ট্রাক্ট হিসেবে, ভ্যালিড কন্ট্রাক্ট বা বৈধ চুক্তি হিসেবে গণ্য করে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 1872 সালে চুক্তি আইনে মূলত এ সম্পর্কে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এরকম যে অ্যান এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল ইজ কন্ট্রাক্ট। অর্থাৎ তাহলে কি বললো, একই কথা, আমরা যে বিষয়টা বললাম সেটাই আর কি মূলত আইনের ভাষায় বলা হলো যে আইনের দ্বারা বলবৎযোগ্য সম্মতিকেই মূলত চুক্তি বলা হবে। তার মানে বৈধ চুক্তি হচ্ছে মূলত আইনের দ্বারা অবশ্যই বলবৎযোগ্য হতে হবে। নাম্বার 2, এটা হচ্ছে ভয়েড কন্ট্রাক্ট, অর্থাৎ বাতিল চুক্তি। বাতিল চুক্তি মানে ভয়েড কন্ট্রাক্ট। বাতিল চুক্তিটা কি? বাতিল চুক্তি হচ্ছে ঠিক অপোজিট আর কি, অর্থাৎ যে সম্মতি আইনের দ্বারা বলবৎ করা যায় না, অর্থাৎ আইনের দ্বারা কোনো ভাবেই সেটাকে বহাল করা যায় না, তাকেই মূলত আমরা বাতিল চুক্তি হিসেবে গণ্য করে থাকি। অ্যান্ড দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে বাতিল যোগ্য চুক্তি। বাতিল যোগ্য চুক্তি কাকে বলে? দেখো, বাতিল যোগ্য চুক্তি হচ্ছে, একটু খেয়াল করো, ভয়েডেবল কন্ট্রাক্ট, অর্থাৎ বাতিল যোগ্য চুক্তি। তাহলে বাতিল যোগ্য চুক্তি বলতে আমরা আসলে কি বুঝি? দেখো একটু খেয়াল করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাতিল যোগ্য চুক্তি হচ্ছে যে চুক্তি বা সম্মতি এক বা একাধিক পক্ষের ইচ্ছা অনুসারে বলবৎযোগ্য হয় কিন্তু অপর পক্ষের ইচ্ছা অনুসারে সেটা বলবৎযোগ্য হয় না। এক্সকিউজ মি। তার মানে হচ্ছে যে চুক্তির যদি 2 বা ততোধিক পক্ষ থাকে তাহলে দেখা গেল কেউ কেউ চাচ্ছে চুক্তিটি বহাল থাকুক, আবার কেউ চাচ্ছে যে চুক্তিটি বহাল থাকবে না, অর্থাৎ তার ইচ্ছার বিরুদ্ধে বা অনিচ্ছাকৃতভাবে তার জোর করে সম্মতি আদায় করা হয়েছে, এরকম যে কোনো কিছু হতে পারে। তো এই কারণে দেখা যাচ্ছে সে চাচ্ছে যে চুক্তিটি বহাল না করা হোক, তো তখনই সেই চুক্তিকে আমরা বাতিল যোগ্য চুক্তি বলবো। এখন কোশ্চেন হচ্ছে যে এক পক্ষ চাইলেই যে সেটা বাতিল হয়ে যাবে তা কিন্তু না, এই জন্য বলা হচ্ছে বাতিল যোগ্য। তার মানে এটা আলোচনার উপর ভিত্তি করে বা আইনের ধারাবাহিকতার উপর ভিত্তি করে বা যাচাই বাছাই পূর্বক সেটা যদি মনে হয় যে এটা বাতিল করা যাবে তাহলে সেটা বাতিল হয়ে যাবে। আর যদি মনে হয় না, যে এক পক্ষ চাইলেই যে সেটা বাতিল হয়ে যাবে তা না, মূলত সেটা আবার বহাল করা যেতে পারে। তবে যদি কেউ অভিযোগ করে বা যদি কেউ বাতিল করতে চায় তাহলে সেটাকে আমরা বাতিল যোগ্য চুক্তি হিসেবে গণ্য করবো, মানে সাথে সাথে বাতিল বলা যাবে না। এটা মূলত পরিস্থিতির উপর ডিপেন্ড করে বা দেখা যাচ্ছে সার্বিক পর্যালোচনা করে যদি মনে করা হয় যে এটা বাতিল করা যাবে তাহলে বাতিল হবে, আর যদি বাতিল করা যাবে না মনে হয় তাহলে সেটা বাতিল করা যাবে না। এই জন্য বলা হচ্ছে এটাকে বাতিল যোগ্য বাট নট বাতিল। ঠিক আছে, এই কথাটা খেয়াল রাখতে হবে। এন্ড দেন আসছে অবলবৎযোগ্য চুক্তি, অর্থাৎ আনএনফোর্সেবল ল। আনএনফোর্সেবল ল বলতে আমরা কি বুঝি? তো ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করে দেখো, আনএনফোর্সেবল ল হচ্ছে যে সম্মতি আইনগত কোনো ত্রুটি বিচ্যুতির কারণে আদালত কর্তৃক বহাল করা যায় না। অর্থাৎ চুক্তির মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি আছে, অর্থাৎ চুক্তির মধ্যে দেখা গেল আইনগতভাবে কোনো বিষয়ের মধ্যে আমরা ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করছি, সেই চুক্তিকে আমরা মূলত আইনের ভাষায় আমরা এটাকে অবলবৎযোগ্য চুক্তি হিসেবে গণ্য করছি, অর্থাৎ সেটা এই ত্রুটি বিচ্যুতির কারণে কোনোভাবে সেটাকে বহাল করা যাচ্ছে না, এই জন্য আমরা সেটাকে বলছি অবলবৎযোগ্য চুক্তি। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে আনুষ্ঠানিকতার উপর ভিত্তি করে চুক্তি, অর্থাৎ ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ ফর্মালিটিস, অর্থাৎ যে ফর্মালিটিস গুলো মেনটেন করতে হয় সেই ফর্মালিটিস এর উপর ডিপেন্ড করে আমরা চুক্তিকে কয়েক ভাগে ভাগ করতে পারি। দেখো, আনুষ্ঠানিকতার উপর ভিত্তি করে চুক্তি কি কি হতে পারে? নাম্বার 1 দেখো, ফর্মাল কন্ট্রাক্ট। ফর্মাল কন্ট্রাক্ট কাকে বলে? দেখো, ফর্মাল মানে হচ্ছে আনুষ্ঠানিক চুক্তি, তাই না? তো এক নম্বর যেটা আসছে ফর্মাল কন্ট্রাক্ট, অর্থাৎ আনুষ্ঠানিক চুক্তি, আরেকটা হচ্ছে অনানুষ্ঠানিক চুক্তি বা সাধারণ চুক্তি। তো ফর্মাল কন্ট্রাক্ট কাকে বলে? যে চুক্তি লিখিত বা স্বাক্ষরিত বা সিলমোহরকৃত এবং আনুষ্ঠানিকভাবে দেখা গেল যে অন্য পক্ষের নিকট প্রদত্ত বা সমর্পিত হয়, তাকেই মূলত আনুষ্ঠানিক চুক্তি বলে। অর্থাৎ যে চুক্তি লিখিতভাবে হবে এবং যে চুক্তি দেখা গেল যে তোমার ইসের ভিত্তিতে সিলমোহরকৃত থাকবে এবং দেখা যাচ্ছে সেখানে উভয় পক্ষের স্বাক্ষর সংযুক্ত থাকবে এবং দেখা গেল যে আনুষ্ঠানিকভাবে
সেটা দেখা যাচ্ছে যে অন্য পক্ষকে সেটা অন্য পক্ষের নিকট সেটা উপস্থাপন করা হবে। এই ধরনের চুক্তিকে মূলত আমরা ফর্মাল কন্ট্রাক্ট বা আনুষ্ঠানিক চুক্তি বলে থাকি। আর 2 নম্বর যেটা আসছে সেটা হচ্ছে অনানুষ্ঠানিক চুক্তি বা সাধারণ চুক্তি। তো অনানুষ্ঠানিক চুক্তি বা সাধারণ চুক্তি কাকে বলে? দেখো একটু খেয়াল করে। অনানুষ্ঠানিক চুক্তি বা সাধারণ চুক্তি হচ্ছে যে চুক্তি কোনো আনুষ্ঠানিকতা ব্যতীত মৌখিক কথাবার্তা বা আলাপ আলোচনার মাধ্যমে গঠিত হয়। অর্থাৎ যে চুক্তি কোনো লিখিত হতে হবে, স্বাক্ষর থাকতে হবে, সিলমোহর থাকতে হবে, এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই। শুধুমাত্র মৌখিকভাবে আলাপ আলোচনার ভিত্তিতে, কথাবার্তার ভিত্তিতে যখনই উভয় পক্ষের মধ্যে এক ধরনের সম্মতি প্রতিষ্ঠিত হয়, তখনই সেই সম্মতি থেকে যে চুক্তি হয় সেই চুক্তিকে মূলত আমরা অনানুষ্ঠানিক চুক্তি বা সাধারণ চুক্তি হিসেবে গণ্য করতে পারি। ডিয়ার স্টুডেন্ট, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ সিস্টেমেটিক, অর্থাৎ পদ্ধতিগতভাবে ক্লাসিফিকেশন। পদ্ধতিগতভাবে ক্লাসিফিকেশন। তো পদ্ধতিগতভাবে ক্লাসিফিকেশনটা কি? পদ্ধতিগতভাবে ক্লাসিফিকেশন হচ্ছে, দেখো একটু খেয়াল করে, এটাকে আমরা কয়েকভাবে 3 ভাগে ভাগ করতে পারি। পদ্ধতিগতভাবে ক্লাসিফিকেশনকে আমরা আবার কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাবে ভাগ করতে পারি। কি কি? নাম্বার 1 দেখো একটু খেয়াল করে, সেটা হচ্ছে এক্সপ্রেস কন্ট্রাক্ট, অর্থাৎ ব্যক্ত চুক্তি। এক্সপ্রেস কন্ট্রাক্ট। আরেকটা হচ্ছে অব্যক্ত কন্ট্রাক্ট, ইমপ্লয়েড কন্ট্রাক্ট আমরা এটাকে বলি। আরেকটা হচ্ছে উপচুক্তি, মানে কোয়াসি কন্ট্রাক্ট। এনিহাউ, এই 3টা চুক্তির সাথে আমরা এখন একটু পরিচিত হব। নাম্বার 1 একটু খেয়াল করে দেখো। নাম্বার 1 হচ্ছে এক্সপ্রেসড কন্ট্রাক্ট, অর্থাৎ ব্যক্ত চুক্তি। ব্যক্ত চুক্তি কাকে বলে? দেখো, যে চুক্তি চুক্তিভুক্ত পক্ষসমূহের মধ্যে ভাষার সাহায্যে বা মৌখিক বা লিখিতভাবে সেটা প্রতিষ্ঠিত হয়, এই ধরনের চুক্তিকে মূলত আমরা ব্যক্ত চুক্তি বলতে, মানে ভাষার সাহায্যে, অর্থাৎ মুখে ব্যক্ত করে আমরা যে চুক্তি আমরা উভয় পক্ষের মধ্যে ভাষার সাহায্যে কথোপকথনের মাধ্যমে আমরা যে চুক্তি প্রতিষ্ঠিত করি, তাকেই মূলত আমরা ব্যক্ত চুক্তি বলবো। আরেকটা হচ্ছে অব্যক্ত চুক্তি, ইমপ্লয়েড কন্ট্রাক্ট। ইমপ্লয়েড কন্ট্রাক্ট কাকে বলে? যে চুক্তি ভাষার সাহায্যে বা মৌখিক বা লিখিতভাবে প্রতিষ্ঠিত না হয়ে পারিপার্শ্বিক অবস্থা বা পক্ষসমূহের হাবভাব বা আচার আচরণ, এগুলোর দ্বারা মূলত যে চুক্তি বা সম্মতি প্রতিষ্ঠিত হয়, তাকে আমরা অব্যক্ত চুক্তি বলে থাকি। এখন একটু খেয়াল করে দেখো, তো অব্যক্ত চুক্তি একটা উদাহরণ দিই আমরা, তাহলে আমার মনে হয় একটু ক্লিয়ার হয়ে যাবে। অব্যক্ত চুক্তিটা হচ্ছে অনেকটা এরকম। সেটা হচ্ছে তোমরা নিশ্চয় যে দেখবে যে ঢাকা শহরে বিআরটিসি বাস চলে রাস্তায়। তো বিআরটিসি বাস চলার সময় তারা কিন্তু নির্দিষ্ট একটা জায়গা থেকে নির্দিষ্ট একটা জায়গাতে তারা যাতায়াত করে, এবং মাঝখানে তারা বিভিন্ন স্টপেজ আছে, সেখান থেকে ভাড়াও কিন্তু নির্ধারণ করা থাকে। তো এখন যাত্রীদের কিন্তু তারা কিন্তু কিছু ওইভাবে বলতেছে না, তারা এটা কিন্তু নির্ধারণ করে রাখছে যে এখান থেকে যেমন ঢাকা সিটি কলেজ থেকে মিরপুরে গেলে তার ভাড়া হচ্ছে এত টাকা। এটা কিন্তু সবাই জানে, এটা আগে থেকেই ডিক্লেয়ার করা বা লিখিতভাবে সেটা জানানো আছে, কিন্তু এটাকে মুখে তারা কোনোভাবে এক্সপ্রেস করছে না। কিন্তু যাত্রীরা সাধারণ কিন্তু তারা জানে, এবং তারা বাস এক জায়গা থেকে যাচ্ছে আরেক জায়গায় মানে শুরু করছে এবং আরেক জায়গায় গিয়ে শেষ করছে যাতায়াত, এবং তারা এই যে মাঝখানে বিভিন্ন জায়গা থেকে যাত্রী উঠাচ্ছে, যাত্রীরা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী তারা ভাড়া প্রদান করছে। এক্ষেত্রে কিন্তু কেউ কাউকে বলা লাগছে না যে এত টাকা ভাড়া দিতে হবে বা এত টাকা কেন দিব, এরকম বিষয়গুলো কিন্তু সেখানে উপস্থাপিত হচ্ছে না। এই জন্য এটা এক ধরনের চুক্তি, এবং এই চুক্তিকে আমরা বলি ইমপ্লয়েড কন্ট্রাক্ট। দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কোয়াসি কন্ট্রাক্ট, অর্থাৎ উপচুক্তি। উপচুক্তি কাকে বলে? প্রিয় শিক্ষার্থীরা, উপচুক্তি হচ্ছে মূলত এমন এক ধরনের চুক্তি যে চুক্তিতে সাধারণ নিয়ম অনুযায়ী চুক্তিভুক্ত পক্ষসমূহের মধ্যে কোনো চুক্তিবদ্ধ সম্পর্ক সৃষ্টি হয় না, কিন্তু পারিপার্শ্বিক অবস্থা বা পক্ষসমূহের আচার আচরণের দরুন পক্ষসমূহের মধ্যে চুক্তির ন্যায় এক ধরনের দায় দায়িত্ব ও সম্পর্কের সৃষ্টি হয়। আর এই ধরনের চুক্তিকে মূলত আমরা উপচুক্তি বলে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, যেমন ধরো কারো কিছু হারিয়ে যাওয়া কোনো পণ্য যদি কেউ খুঁজে পায়, তবে উক্ত ব্যক্তি তার প্রকৃত মালিককে ফেরত দিতে বাধ্য থাকে। এখন দেখো, কারো কোনো জিনিস হারিয়ে গেল, অপর একজন ব্যক্তি কিন্তু সেটা খুঁজে পেল, তো এবং সেই জিনিসটা কিন্তু অপরপক্ষকে দিতে বাধ্য থাকবে। এখন এই যে দিতে বাধ্য থাকবে, এই ধরনের কিন্তু কোনো কথা বা চুক্তি তাদের মধ্যে হয় নাই, কিন্তু তারপরেও কিন্তু এটা অটোমেটিক্যালি এক ধরনের
পারস্পরিক মানে ইসের দ্বারা, মানে আচার আচরণের দ্বারা কিন্তু তাদের মধ্যে এক ধরনের চুক্তির ন্যায় কার্যক্রম সংগঠিত হবে। অর্থাৎ হারানো জিনিস সে অবশ্যই তাকে দিতে ফেরত দানে বাধ্য থাকবে, প্রকৃত মালিক যে তাকে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে উপচুক্তি, মানে এটা চুক্তির ন্যায় একটা সম্পর্ক তৈরি করা। দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে প্রতিদান প্রদানের ভিত্তিতে ক্লাসিফিকেশন। তো প্রতিদান প্রদানের ভিত্তিতে ক্লাসিফিকেশনটা কি? ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ কনসিডারেশন। দ্যাট মিনস এটাকেও আমরা মূলত আবার কয় ভাগে ভাগ করছি? 3 ভাগে ভাগ করছি। একটু খেয়াল করে দেখো। নাম্বার 1 হচ্ছে ইউনিল্যাটারাল কন্ট্রাক্ট, অর্থাৎ একপাক্ষিক চুক্তি। একপাক্ষিক চুক্তি বলতে আমরা কি বোঝাচ্ছি? ইউনিল্যাটারাল কন্ট্রাক্টটা হচ্ছে যে চুক্তির ক্ষেত্রে পারস্পরিক প্রতিশ্রুতি থাকে না, মানে উভয় পক্ষের মধ্যে এক ধরনের যে প্রতিশ্রুতি প্রতিষ্ঠিত হবে সেরকম কিন্তু না, মানে পারস্পরিক প্রতিশ্রুতি থাকছে না, কিন্তু শুধুমাত্র এক পক্ষ প্রতিশ্রুতি প্রদান করছে, মানে উভয় পক্ষ এখানে প্রতিশ্রুতি দিচ্ছে না, এক পক্ষ প্রতিশ্রুতি দিচ্ছে আর এক পক্ষ সেটা অ্যাকসেপ্ট করছে। তো এই ধরনের চুক্তিকে আমরা বলছি একপাক্ষিক চুক্তি। নাম্বার 2, বায়োলেটারাল কন্ট্রাক্ট। বায়োলেটারাল কন্ট্রাক্ট কাকে বলে? দেখো, বায়োলেটারাল কন্ট্রাক্ট হচ্ছে যে চুক্তির ক্ষেত্রে কোনো পারস্পরিক প্রতিশ্রুতি থাকে এবং এক্ষেত্রে এই ধরনের চুক্তিকে মূলত আমরা দ্বিপাক্ষিক চুক্তি বলি। যেমন এই ধরনের চুক্তির ক্ষেত্রে চুক্তিভুক্ত উভয় পক্ষ কর্তৃক প্রতিদান প্রদত্ত হয়। হ্যাঁ, উভয় পক্ষের মধ্যে কিন্তু এক ধরনের প্রতিদান প্রদত্ত হচ্ছে। যেমন ধরো, মিস্টার সাকিব তার একটি ঘড়ি 500 টাকায় মাশরাফির নিকট বিক্রয়ের প্রস্তাব দেয়। মাশরাফি উক্ত প্রস্তাবে সম্মত হয়। এটি এক ধরনের দ্বিপাক্ষিক চুক্তি, মানে এক্ষেত্রে কিন্তু উভয় পক্ষের সম্মতি, একজন প্রস্তাব দিচ্ছে আর এক পক্ষ সাথে অ্যাকসেপ্ট করছে। তো এই ধরনের চুক্তিকে আমরা বলছি দ্বিপাক্ষিক চুক্তি। তো প্রিয় শিক্ষার্থীরা, এর পরে যেটা আসছে সেটা হচ্ছে মাল্টিল্যাটারাল কন্ট্রাক্ট, অর্থাৎ বহুপাক্ষিক চুক্তি। বহুপাক্ষিক চুক্তিটা কি? দেখো, বহুপাক্ষিক চুক্তিটা হচ্ছে অনেকটা এরকম যে চুক্তির ক্ষেত্রে 2 এর অধিক পক্ষ জড়িত থাকবে এবং তাদের সম্মতি থাকবে, এই ধরনের চুক্তিকে আমরা বহুপাক্ষিক চুক্তি বলবো। যেমন ধরো, মাশরাফি, সাকিব, মুশফিক, নাসির, হ্যাঁ, এরা এই মর্মে চুক্তি করলো যে তারা একটি ব্যবসা করে যে মুনাফা হবে সেটা তারা সমানভাবে ভাগ করে নেবে। এখন দেখো, 4 জন ব্যক্তি তারা কি করছে? নির্দিষ্ট একটা ব্যবসা করার জন্য পরস্পরের মধ্যে তারা চুক্তিবদ্ধ হচ্ছে। তো এই ধরনের চুক্তিকে বলা হচ্ছে মাল্টিল্যাটারাল কন্ট্রাক্ট। লাস্ট অন নাম্বার 11 যেটা বলা হচ্ছে যে চুক্তি পালনের ভিত্তিতে, দ্যাট মিনস ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ এক্সিকিউশন অফ কন্ট্রাক্ট, অর্থাৎ চুক্তি পালনের উপর ভিত্তি করে শ্রেণী বিভাগ। এটিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সম্পাদিত চুক্তি, আরেকটা হচ্ছে সম্পাদ্য চুক্তি। তো সম্পাদিত চুক্তি কাকে বলে? সম্পাদিত, একটু খেয়াল করে, এক্সিকিউটেড মানে হচ্ছে যে চুক্তির প্রতিদান উভয় পক্ষ কর্তৃক প্রতিশ্রুতি প্রদানের সাথে সাথে যুগপৎভাবে সম্পন্ন হবে, তাকে আমরা সম্পাদিত চুক্তি, মানে চুক্তি প্রতিদান উভয় পক্ষ কর্তৃক প্রতিশ্রুতি প্রদানের মাধ্যমে তারা প্রদান করবে এবং সবাই যথাযথভাবে সেটা পালন করবে। তো এই ধরনের চুক্তিকে আমরা বলছি সম্পাদিত চুক্তি, এক্সিকিউটেড কন্ট্রাক্ট। আর লাস্ট ওয়ান যেটা আসছে সেটা হচ্ছে এক্সিকিউটরি কন্ট্রাক্ট, অর্থাৎ সম্পাদ্য চুক্তি। সম্পাদ্য মানে সম্পাদন করা হয় নাই আর কি, অর্থাৎ যে চুক্তির প্রতিদান ভবিষ্যতে প্রদানের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয় এবং তাকেই আমরা মূলত সম্পাদ্য চুক্তি বলে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, তো এটাই হচ্ছে মূলত সম্পাদ্য চুক্তি বা এক্সিকিউটরি কন্ট্রাক্ট। তো আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে নেক্সট টপিক, ডেফিনেশন অফ ভয়েড কন্ট্রাক্ট, অর্থাৎ ভয়েড মানে হচ্ছে কিন্তু বাতিল চুক্তি। হ্যাঁ, ভয়েড কন্ট্রাক্ট কাকে বলে? দেখো, ভয়েড কন্ট্রাক্ট অর এগ্রিমেন্ট বলতে কি বুঝি আমরা, সেটা আমরা শিখবো আমাদের আলোচনার মাধ্যমে। আর ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করে দেখো, এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে সাধারণত যে সম্মতি আইনের সাহায্যে বলবৎ করা যায় না, সেটাই মূলত বাতিল বলে গণ্য হয়। আর বাতিল চুক্তিকে আইনত চুক্তি হিসেবে গণ্য করা যায় না। এই বাতিল চুক্তি তো শুরুতেই বাতিল, আসলে এই ধরনের চুক্তিকে আমরা চুক্তি হিসেবেই গণ্য করব না। তো চুক্তি আইনের দেখো, চুক্তি আইনে যেটা বলা হচ্ছে সেকশন 2 এর জিতে যেটা বলা হচ্ছে যে অ্যান এগ্রিমেন্ট নট এনফোর্সেবল বাই ল ইজ সেড টু বি ভয়েড, অর্থাৎ যেটা আইনের দ্বারা যে চুক্তি বলবৎ করা যায় না সেটা অবশ্যই কি হবে? আইনের দ্বারা সেটাকে বাতিল বলে গণ্য করা হবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা একটা উদাহরণ দেখি যে মিস্টার নাসির মিস্টার রিয়াদের সাথে এই মর্মে চুক্তিবদ্ধ হয় যে
সে 3 লক্ষ টাকার বিনিময়ে রিয়াদের মৃত পুত্রকে জীবিত করে দিবে। তো কার্যটি কোনোভাবেই সম্ভব না, আর সে কারণে এই চুক্তিটি বাতিল চুক্তি হবে। তার মানে চুক্তির যে বিষয়বস্তু সেটাই আসলে বৈধ না, সে কারণে এটা বাতিল চুক্তি হিসেবে গণ্য হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা আসছে সেটা একটু দেখো, ভয়েড কন্ট্রাক্টস অর এগ্রিমেন্ট। ভয়েড কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট মানে ভয়েড কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট বলতে যেটা এখানে মিন করা হচ্ছে সেটা হচ্ছে এই যে ভয়েড কন্ট্রাক্টস আসলে কি কি হতে পারে, মানে কোন কোন চুক্তিগুলো আসলে ভয়েড কন্ট্রাক্টের আওতায় আসবে, এই বিষয়টা মূলত এখানে মিন করা হচ্ছে। তো সেই বাতিল চুক্তিগুলো কি কি হতে পারে দেখো। নাম্বার 1, কন্ট্রাক্ট বাই ইনক্যাপাবল পারসন। কন্ট্রাক্ট বাই ইনক্যাপাবল পারসন অর্থাৎ চুক্তি পালনের অযোগ্য ব্যক্তি দ্বারা যদি চুক্তি সম্পন্ন করা হয় তাহলে সেটা অবশ্যই বাতিল চুক্তি। নাম্বার 2, কন্ট্রাক্ট বাই মিউচুয়াল মিস্টেক অর্থাৎ উভয় পক্ষের ভুলের দ্বারা সম্পাদিত চুক্তি। চুক্তির যে দুটি পক্ষ থাকে, উভয় পক্ষ যদি কোনো ভুল করে থাকে, কোনো তথ্য সম্পর্কে যদি ভুল করে থাকে, যাই উভয় পক্ষেরই কিন্তু সেখানে ভুল হচ্ছে, তাহলে কোনো এক পক্ষের জন্য দায়ী না, উভয় পক্ষেরই মিউচুয়াল একটা মিস্টেক হয়েছে, সে কারণে যে চুক্তি প্রতিষ্ঠিত হয় সেই চুক্তিটাও বাতিল চুক্তি হিসেবে গণ্য হবে। নাম্বার 3, কন্ট্রাক্ট বাই মিস্টেক বাই ফরেন অ্যাক্ট অর্থাৎ বিদেশি আইন সম্পর্কিত ভুলের দ্বারা চুক্তি, অর্থাৎ বিদেশি কোনো আইন সম্পর্কে ধারণা না থাকার কারণে চুক্তি প্রতিষ্ঠিত হলো এবং পরবর্তীতে দেখা গেল যে সেটা সে আইনসম্মত হচ্ছে না, তখনই কিন্তু সেটা বাতিল হয়ে যাবে। নাম্বার 5, কন্ট্রাক্ট ফর পার্টলি আনলফুল কনসিডারেশন অর অবজেক্ট অর্থাৎ যখন আংশিকভাবে অবৈধ প্রতিদান বা উদ্দেশ্য সম্বলিত চুক্তি হয়, অর্থাৎ কন্ট্রাক্ট ফর পার্টলি আনলফুল কনসিডারেশন অর অবজেক্ট অর্থাৎ যখন চুক্তির যে প্রতিদান বা উদ্দেশ্য সেটা যদি পার্টলি মানে অংশবিশেষ যদি অবৈধ হিসেবে গণ্য হয় বা আইনসম্মত না হয়, তাহলেও কিন্তু সেই চুক্তি বাতিল চুক্তি হিসেবে গণ্য হবে। নাম্বার 6, কন্ট্রাক্ট উইদাউট কনসিডারেশন অর্থাৎ সাধারণত প্রতিদান ছাড়া কোনো চুক্তি হয় না, এটা আমরা জানি, কিছু ব্যতিক্রম ছাড়া, কিছু ব্যতিক্রমে আছে যে ক্ষেত্রে প্রতিদান না হলেও চুক্তি প্রতিষ্ঠিত হবে, তবে সাধারণত অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে কন্ট্রাক্ট উইদাউট কনসিডারেশন মানে কোনো প্রতিদান ছাড়া যদি চুক্তি প্রতিষ্ঠিত হয় তাহলে সেই চুক্তি বাতিল চুক্তি হিসেবে গণ্য হবে। নাম্বার 7, কন্ট্রাক্ট ইন রেস্ট্রেইন অফ ম্যারেজ অর্থাৎ বিবাহের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী চুক্তি। এক্ষেত্রে বলা হচ্ছে যে নাবালক ব্যতীত অন্য কোনো ব্যক্তির বিবাহের ক্ষেত্রে যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এরকম কোনো পদক্ষেপ বা কোনো কাজ করা হয় তাহলেও সেই চুক্তি বাতিল চুক্তি হিসেবে গণ্য হবে। নাম্বার 8, আনসার্টেন এগ্রিমেন্ট। আনসার্টেন এগ্রিমেন্ট, আনসার্টেন এগ্রিমেন্ট কি? আনসার্টেন এগ্রিমেন্টটা হচ্ছে যে যখন সাধারণত এরকম হয় যে আনসার্টেন, আনসার্টেন মানে হচ্ছে মানে কি বলে মানে এটার নাই কি হবে ভবিষ্যতে, এরকম একটা অনিশ্চিত বিষয় থাকে, মানে চুক্তির বিষয়বস্তুটা অনিশ্চিত মানে স্পেসিফিক না, যদি সেরকম হয় তাহলেও সেই চুক্তি বাতিল চুক্তি হিসেবে গণ্য হবে। নাম্বার 9, এগ্রিমেন্ট এগ্রিমেন্ট অফ ওয়াগারিং। এগ্রিমেন্ট অফ ওয়াগারিং মানে কি? এগ্রিমেন্ট অফ ওয়াগারিং মানে হচ্ছে যে এখানে তোমার বীমা চুক্তি আর কি, অর্থাৎ বাজি চুক্তি, সরি বীমা চুক্তি না, বাজি চুক্তি, এগ্রিমেন্ট অফ ওয়াগারিং। বাজি চুক্তি নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে বাজি চুক্তির বিষয়টা হচ্ছে এরকম যে তোমার বাজি চুক্তির ক্ষেত্রে দুটি পক্ষ থাকে, দুটি পক্ষের কিন্তু এক পক্ষ নিশ্চিতভাবে পরাজিত হবে, এটা কিন্তু তোমার করা যায়, অর্থাৎ এটা মূলত এই কারণেই বলা হচ্ছে যে দুটি পক্ষের মধ্যে এক পক্ষ নিশ্চিতভাবেই বলা যায় সেটা লুজার হবে, এই বিষয়টা কিন্তু সেখানে স্পেসিফিক মানে এটা বলা যাচ্ছে। তো সে কারণে বলা হচ্ছে যে অর্থাৎ ভবিষ্যতে কোনো অনিশ্চিত ঘটনা সংঘটিত হলে বা না হলে এরকম একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বা কোনো কিছু দেওয়ার জন্য কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে যে প্রতিশ্রুতি প্রদান করে এই ধরনের চুক্তিকে মূলত আমরা বাজি চুক্তি বলি। তো আইনের দৃষ্টিকোণ থেকে বাজি ধরার এই চুক্তি মূলত বাতিল চুক্তি এবং এই ধরনের চুক্তির ক্ষেত্রে বিজয়ী পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে প্রতিশ্রুতি পালনে বাধ্য করার জন্য মামলা দায়ের করতে পারবে না। যেহেতু এই ধরনের চুক্তিটা হচ্ছে বাতিল চুক্তি, তার মানে বাজি ধরার কারণেই কেউ হেরে গেল আবার এক পক্ষ জিতলো, তো যে পক্ষ জিতলো অপর পক্ষের কাছ থেকে সেই অর্থ আদায় করা বা সেই সম্পত্তি আদায় করার জন্য কোনোভাবে আদালতে শরণাপন্ন হওয়ার সুযোগ নেই, কারণ এই চুক্তির শুরুতেই বাতিল চুক্তি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে নাম্বার 10, কন্ট্রাক্ট ইন রেস্ট্রেইন অফ লফুল প্রফেশন এন্ড ট্রেড অর্থাৎ আইনগত
বলা হচ্ছে এখানে যে আইনগত কোনো ব্যবসা সার্টেন অফ সার্টেন কন্ট্রাক্ট ইন রেজিস্ট্রেন্ট অফ লফুল প্রফেশন অ্যান্ড ট্রেড, লফুল প্রফেশন অ্যান্ড ট্রেড। লফুল প্রফেশন মানে হচ্ছে যে আইনসম্মতভাবে ব্যবসা করার ক্ষেত্রে বলা হচ্ছে কেউ একজন ব্যক্তি আইনসম্মতভাবে ব্যবসা করতে চাচ্ছে কিন্তু তার সেই ব্যবসা করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। হ্যাঁ, তো এই ধরনের কোনো পদক্ষেপ বা কোনো কার্য পরিচালনার দ্বারা যদি কোনো চুক্তি প্রতিষ্ঠিত হয় তাহলে সেই চুক্তি বাতিল চুক্তি হিসেবে গণ্য হবে। 11 নম্বর যেটা বলা হচ্ছে এগ্রিমেন্ট ইন রেস্ট্রেন্ট অফ লিগাল প্রসিডিংস, অর্থাৎ লিগাল প্রসিডিংস। সেক্ষেত্রে বলা হচ্ছে কি যে এগ্রিমেন্ট ইন রেস্ট্রেন্ট অফ লিগাল প্রসিডিং, অর্থাৎ এরকম হতে পারে যে আইনগত কার্যধারায় বাধা সৃষ্টিকারী সম্মতি, মানে আইনের একটা নির্দিষ্ট ধারা আছে, সেই ধারা অনুযায়ী নির্দিষ্ট কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে, কিন্তু সেই পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে এরকম কোনো কাজ যদি করা হয় বা এরকম কোনো কাজ করার জন্য চুক্তি করা হয় তাহলে সেই চুক্তি বাতিল চুক্তি হিসেবে গণ্য হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এর পরে যেটা আসছে সেটা হচ্ছে কন্ট্রাক্ট ইন এগ্রিমেন্ট ইন লাস্ট ওয়ান তোমার কন্ট্রাক্ট ফর ইম্পসিবল অ্যাক্ট, অর্থাৎ অসম্ভব কোনো কাজ করার জন্য যদি কোনো চুক্তি করা হয়। তো নিশ্চয় তোমরা বুঝতে পারছো অসম্ভব কাজ, যেমন এই যে মৃত ব্যক্তিকে জীবিত করে দেবে, আকাশের চাঁদ এনে হাতে ধরে দেবে, তুলে দিবে। তো এই যে এই ধরনের বিষয়বস্তু মানে যেটা আসলে ইম্পসিবল, যেটা কোনোভাবেই এটা মেনটেন করা পসিবল না, এই ধরনের যদি কোনো চুক্তি করা হয় তাহলে সেই চুক্তি বাতিল চুক্তি হিসেবে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। নেক্সট টপিকে যেটা আসছে সেটা হচ্ছে ডেফিনেশন অফ ভয়েডেবল কন্ট্রাক্ট অর এগ্রিমেন্ট, অর্থাৎ বাতিল যোগ্য। ভয়েডেবল মানে হচ্ছে বাতিল যোগ্য, কথাটা খেয়াল রাখতে হবে। ভয়েডেবল এগ্রিমেন্ট অর কন্ট্রাক্ট, অর্থাৎ বাতিল যোগ্য চুক্তি বা সম্মতি বলতে আমরা কি বুঝি? আমরা কিন্তু ডেফিনেশনের মধ্যে অলরেডি কিন্তু শিখেছি এই বিষয়গুলো, ক্লাসিফিকেশন যখন আমরা শিখি তারপরেও একটু আমরা আলোচনা করে যাচ্ছি। যেমন ধরো, সাধারণত বল প্রয়োগ, অনুচিত প্রভাব, মিথ্যা বর্ণনা বা প্রতারণার দ্বারা কোনো সম্মতি যদি আদায় করা হয় তাহলে ওই সম্মতি কিন্তু বাতিল যোগ্য হবে। তার মানে সাথে সাথে বাতিল করা যাবে না। কেন? কারণ কারোর বল প্রয়োগের মাধ্যমে সম্মতি আদায় করা হয়েছে কিনা, বা অনুচিত কোনো প্রভাব খাটিয়ে সম্মতি আদায় করা হয়েছে কিনা, বা মিথ্যা বর্ণনা করে সম্মতি আদায় করা হয়েছে কিনা, এটা কিন্তু প্রমাণ সাপেক্ষ ব্যাপার। এই কারণেই প্রমাণ সাপেক্ষে সেটা বাতিল হবে। আর সেই কারণে শুরুতে আমরা এটাকে বাতিল চুক্তি বলছি না, এটাকে বলছি আমরা ভয়েডেবল, অর্থাৎ বাতিল যোগ্য চুক্তি। অর্থাৎ পরিস্থিতি মানে পরবর্তীতে এটা বাতিল হতে পারে আবার নাও পারে, কিন্তু অর্থাৎ প্রমাণ যদি হয় যে না তাকে জোরপূর্বক বা বল প্রয়োগের মাধ্যমে সম্মতি আদায় করা হয়নি তাহলে কিন্তু সেটা বাতিল হবে না, বাট অভিযোগ করার সাথে সাথে সেটাকে বাতিল যোগ্য চুক্তি হিসেবে গণ্য করা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এটাই হচ্ছে মূল বিষয়। আমরা আর উদাহরণ দেখানো না, এর পরের টপিকে চলে যাচ্ছি, ফিচার্স অফ ভয়েডেবল কন্ট্রাক্ট অর এগ্রিমেন্ট, অর্থাৎ এই যে বাতিল চুক্তির কথা আমরা বললাম, এই বাতিল চুক্তির আসলে বৈশিষ্ট্য কি সেটা আমরা একটু জানার চেষ্টা করব নিচের এই ইয়েগুলো পয়েন্টস গুলোর মাধ্যমে। একটু খেয়াল করো, দেখো একটু খেয়াল করে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে উদ্ভব। উদ্ভব বলতে কি বোঝানো হচ্ছে? উদ্ভব বলতে এখানে বোঝানো হচ্ছে যে সাধারণত বল প্রয়োগ, অনুচিত প্রভাব, মিথ্যা বর্ণনা বা প্রতারণা এই ধরনের কর্মকাণ্ড হতে বাতিলযোগ্য চুক্তির উদ্ভব হয়ে থাকে। মানে এটা কিভাবে উদ্ভব হয়, সৃষ্টি হয়, সেটাকে মূলত বলা হচ্ছে এখানে উদ্ভব, কিভাবে উৎপত্তি হয় বাতিলযোগ্য চুক্তি। নাম্বার 2, বাতিল ঘোষিত না হওয়া পর্যন্ত বৈধ। তার মানে কেউ যদি কমপ্লেন করে যে আমার জোরপূর্বক বা সম্মতি আদায় করা হয়েছে, এরকম যদি কেউ কমপ্লেন করে তো তখন সেটা বাতিল যোগ্য হবে, সাথে সাথে সেটা বাতিল হবে না, এবং যতক্ষণ পর্যন্ত বাতিল ঘোষণা না করা হবে ততক্ষণ পর্যন্ত সেই চুক্তিটা কিন্তু বৈধ চুক্তি হিসেবেই বহাল থাকবে। নাম্বার 2, 3, বাতিল যোগ্য। বাতিল যোগ্য যে বলতে এখানে বোঝানো হচ্ছে যে সম্মতিতে কোনো পক্ষের স্বেচ্ছা প্রদত্ত সায় না থাকে সেই সম্মতিকেই মূলত আমরা বাতিল যোগ্য সম্মতি বলে থাকি। 4 নম্বর হচ্ছে দায় দায়িত্ব। এই ধরনের চুক্তির ক্ষেত্রে বাতিল ঘোষিত না হওয়া পর্যন্ত এই ধরনের চুক্তিতে পক্ষসমূহের যে দায় দায়িত্ব আছে সেটা কিন্তু বহাল থাকবে। নাম্বার 5, ক্ষতিগ্রস্ত পক্ষ কর্তৃক বলবৎ বা বাতিল। অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে কোনো এক পক্ষের কাছ থেকে দেখা যাচ্ছে এক পক্ষ অপর পক্ষের কাছ থেকে জোরপূর্বক সম্মতি আদায় করছে। তো এখন যার কাছ থেকে মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে কে, যার কাছ থেকে সম্মতিটা জোরপূর্বক আদায় করা হয়েছে, এখন সেই পক্ষ দ্যাট মিন্স ক্ষতিগ্রস্ত পক্ষ যদি ইচ্ছা করে বা তিনি যদি চান তাহলে কিন্তু ওই চুক্তি বহাল করা যাবে
বা অথবা বাতিলও করা যাবে, তার ইচ্ছার উপর এটা নির্ভর করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা চলে আসি নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে বাতিল করার অধিকার। অর্থাৎ এখানে ক্ষতিগ্রস্ত পক্ষের বাতিল করার অধিকার থাকবে, সম্পূর্ণ চুক্তি নয়। এটা আসলে সম্পূর্ণভাবে এটাকে চুক্তি হিসেবে গণ্য করা যাবে না যতক্ষণ পর্যন্ত এটা আইনের দৃষ্টিকোণ থেকে বাতিল বা বাতিলযোগ্য হিসেবে গণ্য করা না হবে। অন্য পক্ষ কর্তৃক চুক্তি পালন, এক্ষেত্রে বলা হচ্ছে যে অন্য পক্ষ যে ক্ষতিগ্রস্ত পক্ষের কথা বলা হচ্ছে যে চাইলেই উনি চুক্তি এটা বহাল রাখতে পারবে। বৈধ শর্ত লাভ, এক্ষেত্রে বলা হচ্ছে যে এই চুক্তির ক্ষেত্রে বাতিল ঘোষিত হওয়ার পূর্ব পর্যন্ত এটার প্রাপ্ত যে অধিকার সেটা মূলত বৈধ হিসেবে গণ্য হবে, আদালত কর্তৃক বলবৎ, এবং আদালত সবকিছু বিচার বিশ্লেষণ করে চাইলে এই চুক্তি আবার বহাল করতে পারবে বা বলবৎ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট যেটা আসছে দেখো, ডিফারেন্স বিটুইন ভয়েড অ্যান্ড ভয়েডেবল কন্ট্রাক্ট আর এগ্রিমেন্ট। অর্থাৎ বাতিল সম্মতি বা বাতিলযোগ্য সম্মতির মধ্যে আসলে পার্থক্য কোথায়। আমরা শুধু একটা পার্থক্য একটু খেয়াল করি, দেখো সংখ্যাগত পার্থক্যটাই দেখি। বাতিল সম্মতি হচ্ছে যে চুক্তি আইনের দ্বারা বলবৎ করা যায় না তাকেই মূলত আমরা বাতিল চুক্তি বলবো। আর যে সম্মতি এক বা একাধিক পক্ষের ইচ্ছানুসারে বলবৎযোগ্য হয় কিন্তু অপর পক্ষের ইচ্ছানুসারে সেটা বলবৎযোগ্য হয় না, হ্যাঁ, তখন সেটাকেই আমরা সেই চুক্তিকে বাতিলযোগ্য চুক্তি বলবো। এবং এই চুক্তি বাতিলযোগ্য চুক্তিটাই পরবর্তীতে বিচার বিশ্লেষণ করে সেটা হয় বহাল করা যাবে অথবা বাতিল করা যাবে। তো এটাই হচ্ছে মূলত মূল বেসিক ডিফারেন্সটা। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমরা একটু ডিটেলস তোমরা পড়ে নিও। নেক্সট যে টপিকটা আসছে সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ভয়েড অ্যান্ড ভয়েডেবল কন্ট্রাক্ট অর এগ্রিমেন্ট। অর্থাৎ ভয়েড এবং ভয়েডেবল কন্ট্রাক্টের মধ্যে পার্থক্য কোথায়। অর্থাৎ ভয়েড মানে হচ্ছে বাতিল চুক্তি, আর ভয়েডেবল হচ্ছে বাতিলযোগ্য চুক্তি। সরি, এখানে ইয়েটা আসলে ভুল করা হয়েছে, ভুল শিরোনাম দেওয়া হয়েছে। এটা মূলত হবে বাজি ধরার চুক্তি এবং বীমা চুক্তির মধ্যে পার্থক্য। আসলে ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট এবং ওগারিং কন্ট্রাক্ট, এক্সট্রিমলি সরি, একটু খেয়াল করে দেখো ডিফারেন্স বিটুইন মূলত ওগারিং কন্ট্রাক্ট এন্ড হচ্ছে ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট, এটার মধ্যে পার্থক্যটা একটু খেয়াল করো। যে বাজি ধরার চুক্তিটা হচ্ছে ভবিষ্যতে কোনো অনিশ্চিত ঘটনা সংঘটিত হলে বা না হলে একটি নির্দিষ্ট কোনো অর্থ বা কোনো কিছু দেওয়ার জন্য এক পক্ষ অপর পক্ষের সাথে যে চুক্তি করে সেটাই মূলত বাজি ধরার চুক্তি। আর বীমা চুক্তি কি দেখো, বীমা চুক্তি হচ্ছে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে কোনো নির্দিষ্ট ঘটনা জড়িত ক্ষতিপূরণের লক্ষ্যে বীমাকারী ও বীমা গ্রহীতার মধ্যে যে চুক্তি হয়ে থাকে তাকেই আমরা মূলত বীমা চুক্তি বলে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, এটাই হচ্ছে মূল বিষয় আর কি। তো তোমরা একটু খেয়াল করো, শিরোনামটা মূলত আসলে কপি করে নিয়ে আসা হয়েছে, পরে এটা চেঞ্জ করা হয়নি, এক্সট্রিমলি সরি, তোমরা এটা ঠিক করে নিও। নেক্সট হচ্ছে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী, ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট। তো ক্যাপাসিটি টু কন্ট্রাক্টের বেশ কয়েকটা টপিক আছে, আমাদের সময় যদিও খুবই কম হাতে, 7 মিনিট টাইম আছে অনলি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চেষ্টা করব এটা আলোচনা মোটামুটি ভাবে কমপ্লিট করার। একটু খেয়াল করে দেখো, জিনিসগুলো খুবই সহজ। বলা হচ্ছে হোয়াট ইজ মিন বাই ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট অর ক্যাপাসিটি অফ পার্টিস। মানে চুক্তি সম্পাদনের যোগ্যতা বলতে আসলে আমরা কি বুঝি। তো যোগ্যতা বলতে আসলে আমরা যেটা বুঝি যে চুক্তি সম্পাদনে ইচ্ছুক ব্যক্তিদের চুক্তি সম্পাদনের যোগ্যতা আছে কিনা এই বিষয়টাকে মিন করা হয়। তো এক্ষেত্রে বলা হচ্ছে যে সাধারণত যে ব্যক্তি দেশের প্রচলিত আইন অনুযায়ী সাবালক প্রাপ্ত হয়েছে, অর্থাৎ যার বয়স 18 বছরের উপরে হয়েছে, তিনি মূলত চুক্তি সম্পাদনের যোগ্য ব্যক্তি। যে ব্যক্তির সম্পূর্ণ সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, যিনি পাগল বা জড়বুদ্ধি সম্পন্ন নন, তিনি মূলত চুক্তি সম্পাদনের যোগ্য ব্যক্তি। এন্ড লাস্ট ওয়ান বলা হচ্ছে যে ব্যক্তি দেশের প্রচলিত আইন অনুসারে চুক্তি সম্পাদনের যোগ্যতা হতে বঞ্চিত হয়নি, তাকেও আমরা মূলত কি বলে যোগ্য চুক্তি সম্পাদনের যোগ্য ব্যক্তি হিসেবে গণ্য করব। তো প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে মূলত ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট। এন্ড দেন ডেফিনেশন অফ মাইনর। মাইনর বলতে আমরা কি বুঝি, অর্থাৎ নাবালক ব্যক্তি বলতে আমরা কি বুঝি। একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশে বলবৎযোগ্য 1875 সালের যে সাবালকতা আইন আছে, সেই আইনে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এরকম যে বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসকারী কোনো ব্যক্তির বয়স 18 বছর পূর্ণ না হলে তাকে সাবালক বলে গণ্য করা, তাকে 18 বছর পূর্ণ হলে তাহলে সাবালক বলে গণ্য করা হয়। এর চেয়ে কম বয়স হলে তাকে আমরা নাবালক হিসেবে গণ্য করে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, দুটি ক্ষেত্রে ব্যতিক্রম আমরা লক্ষ্য করি। যে ক্ষেত্রে কোনো নাবালকের প্রতিপালন বা তার সম্পত্তি দেখাশোনার ভার আদালত কর্তৃক অন্য অভিভাবকের হাতে ন্যস্ত হয়, সেক্ষেত্রে 21 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে নাবালক হিসেবে গণ্য করা হবে। আবার বলছে প্রতিপালকের ক্ষেত্রে, প্রতিপাল্য অধিকরণের ক্ষেত্রে
যে এই আইনের আওতায় আদালত কর্তৃক নিযুক্ত কোনো অভিভাবকের দ্বারা নাবালকের সম্পত্তি পরিচালনার দায়িত্ব যদি গৃহীত হয়, সেক্ষেত্রেও 21 বছর পূর্ণ না হলে তাকে নাবালক হিসেবে গণ্য করা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত নাবালকের সংজ্ঞা। এরপরে যেটা আসছে ল রিলেটিং টু মাইনরস কন্ট্রাক্ট, অর্থাৎ মাইনরস কন্ট্রাক্ট সম্পর্কে আইনের বিধান। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, মাইনরসের আইনের বিধানকে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি সংক্ষেপে। প্রথমে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে, দেখো নাম্বার 1, কন্ট্রাক্ট অফ মাইনরস ইজ ভয়েড, অর্থাৎ নাবালক দ্বারা কোনো চুক্তি যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সেটা শুরুতেই বাতিল চুক্তি হিসেবে গণ্য হবে। নাম্বার 2, বলা হচ্ছে এক্সেমশন ফ্রম দ্য লাইবিলিটিস অফ এস্ট্রাপল, অর্থাৎ স্বীয় আচরণের দ্বারা প্রতিবন্ধকতার দায় হতে অব্যাহতি, অর্থাৎ নাবালকের আচরণের দ্বারা যদি কোনো দায় দায়িত্ব সৃষ্টি হয় সেটা থেকেও সে অব্যাহতি পাবে। নাম্বার 3, কন্ট্রাক্ট মে নট বি মেড বাই রেকটিফিকেশন, অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে অনুসমর্থনের দ্বারা কোনো চুক্তি হবে না, অর্থাৎ অনুসমর্থনের মাধ্যমে যে পরবর্তীতে সেটা চুক্তি হয়ে যাবে সেটা কিন্তু সম্ভব নয়। বেনিফিট অফ দ্য মাইনর ইজ এনফোর্সেবল, আচ্ছা এই ক্ষেত্রে বলা হচ্ছে যে নাবালকের সাথে চুক্তি করার ফলে যদি নাবালক কোনো বেনিফিটেড হয় তাহলে সেই সুবিধাটা সে কিন্তু পাওয়ার যোগ্য হবে। 5 নম্বর বলা হচ্ছে মাইনর নট বাউন্ড টু রিটার্ন মানি, আচ্ছা বলা হচ্ছে যে নাবালকের সাথে চুক্তি সম্পাদনের ফলে যদি তিনি কোনো অর্থ প্রাপ্তি ঘটে এবং সেই অর্থ কিন্তু তিনি ফেরত দানে বাধ্য থাকবে না। নাম্বার 6 বলা হচ্ছে মাইনরস লায়াবিলিটি অ্যাজ অ্যান এজেন্ট, অর্থাৎ মাইনরের যদি কোনো থাকে, লায়াবিলিটি থাকে, তাহলে তার প্রতিনিধির ক্ষেত্রে বলা হচ্ছে যে প্রতিনিধি হিসেবে যে দায়িত্ব পালন করবে সেই প্রতিনিধি মূলত সেই ক্ষেত্রে তার প্রতিনিধির কর্মকাণ্ডের কারণে তার দায় কিন্তু নাবালকের উপর বর্তাবে না। নাম্বার 7 বলা হচ্ছে মাইনরস লায়াবিলিটি অ্যাজ এ পার্টনার, আচ্ছা পার্টনারের ক্ষেত্রে কোনো অংশীদারি চুক্তির ক্ষেত্রে যদি তিনি মূলত পার্টনার হিসেবে কাজ করেন তাহলেও বলা হচ্ছে যে সেক্ষেত্রেও কিন্তু তার কোনো দায় দায়িত্ব আসবে না। মাইনরস লায়াবিলিটি অ্যাজ এ জয়েন্ট কন্ট্রাক্ট, জয়েন্ট কন্ট্রাক্টের ক্ষেত্রে একই কথা বলা হচ্ছে যে এক্ষেত্রেও কিন্তু নাবালক বা সাবালক ব্যক্তিদের সাথে যদি চুক্তি করে তাহলে এক্ষেত্রেও নাবালকের কোনো দায় তাকে বহন করতে হবে না, এই দায়টা অন্যরা বহন করবে। দেন মাইনরস লায়াবিলিটি এগেইনস্ট নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ হস্তান্তরযোগ্য দলিলের ক্ষেত্রে বলা হচ্ছে যে ক্ষেত্রে তোমার নাবালকের যে নিজে দায়বদ্ধ হবে না কিন্তু অন্য পক্ষকে সে দায়বদ্ধ করতে পারবে এই ধরনের ইসের ক্ষেত্রে। আর নাম্বার 10 বলা হচ্ছে লায়াবিলিটি অফ এ মাইনর ফর সাপ্লাইং নেসেসারিজ, অর্থাৎ বলা হচ্ছে এই ক্ষেত্রে মাইনরের সাথে যদি অত্যাবশ্যক দ্রব্যাদি সরবরাহের চুক্তি করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে সেটা সরবরাহ করতে হবে। নাম্বার 11 বলা হচ্ছে গার্ডিয়ানস কন্ট্রাক্ট অর বিহাফ অফ এ মাইনর ইজ এনফোর্সেবল, অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে যে নাবালকের পক্ষে অভিভাবকের চুক্তি যদি বলবৎযোগ্য হবে, অর্থাৎ নাবালকের পক্ষ হয়ে যদি কোনো ব্যক্তি যদি তার অভিভাবক যদি সে চুক্তি করে তাহলে সেই চুক্তি বহাল থাকবে। তো এরপরে যেটা আসছে নাম্বার 12, মাইনরস ক্যান নট বি ডিক্লেয়ার্ড অ্যান্ড ইনসলভেন্ট, মাইনর কিন্তু নিজেকে ইনসলভেন্ট হিসেবে কিন্তু ঘোষণা করতে পারবে না, অর্থাৎ তার সম্পত্তি পরবর্তী আইন মোতাবেক একজন নাবালক কোনো অবস্থাতে দেউলিয়া ঘোষিত করা যাবে না তাকে। আচ্ছা নাম্বার 13, মাইনর অ্যাজ দ্য শেয়ার হোল্ডার অফ এ কোম্পানি, কোম্পানির শেয়ার হোল্ডার হিসেবে নাবালক হতে পারবে, তবে কোনো যদি বিরোধী কোনো কথা উল্লেখ করা না থাকে চুক্তিতে তাহলে সেক্ষেত্রে সে শেয়ার হোল্ডার হিসেবে গণ্য হতে পারবে। এই ছিল মূলত ল রিলেটিং টু মাইনরস কন্ট্রাক্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, এর পরে যে টপিকটা আসছে সেটা হচ্ছে কন্ট্রাক্ট বাই পারসন অফ আনসাউন্ড মাইন্ড, অর্থাৎ আনসাউন্ড মাইন্ডের যেটা দ্বারা যদি কোনো চুক্তি প্রতিষ্ঠিত হয় তাহলে সেটা কি হবে। দেখো চুক্তি আইনের 11 ধারা অনুসারে বলা হচ্ছে যে অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি চুক্তি সম্বন্ধে অযোগ্য। অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি বলতে যারা চুক্তি মর্ম বুঝতে পারে না তাদেরকে মূলত বেসিক্যালি বোঝায়, এবং সাধারণত কোনো চুক্তি সম্পাদনের অযোগ্য বলা হচ্ছে যে চুক্তির ফলাফল অনুধাবন করতে অক্ষম হয়, এই ধরনের ব্যক্তি সম্পাদিত চুক্তি সাধারণত বাতিল বলে গণ্য হবে। তো এই কাদেরকে মূলত আনসাউন্ড মাইন্ড বলা হয়? যারা হচ্ছে জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, যারা হচ্ছে উন্মাদ বা উন্মত্ততা আছে যাদের মধ্যে, এবং যারা পান উন্মত্ততা অর্থাৎ যারা হচ্ছে তোমার অতিমাত্রায় মাদক বা নেশা জাতীয় গ্রহণ করে তারা মূলত হয়ে গেছে, এই ধরনের ব্যক্তির দ্বারা চুক্তি, এই ধরনের ব্যক্তিকে মূলত আমরা আনসাউন্ড মাইন্ড বলি, আর এদের দ্বারা প্রতিষ্ঠিত চুক্তি মূলত বাতিল চুক্তি হিসেবে গণ্য হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা আসছে ইফেক্টস অন এগ্রিমেন্ট মেড বাই পারসন অফ আনসাউন্ড মাইন্ড, এই দেখো আনসাউন্ড মাইন্ডের দ্বারা যদি কোনো চুক্তি প্রতিষ্ঠিত হয় তাহলে সেই চুক্তি কি হবে। দেখো এই ধরনের চুক্তি আসলে বাতিল চুক্তি হিসেবে গণ্য হবে।
এবং যদি কোনো মস্তিষ্ক বিকৃতির অজুহাতে চুক্তি বাতিল করতে চায়, তবে তাকে আদালতের নিকট সন্তোষজনকভাবে সেটা মস্তিষ্ক বিকৃতির প্রমাণ দিতে হবে। তা না হলে কিন্তু আবার ঠিক একইভাবে মাতাল অবস্থায় সে যে চুক্তি করেছিল বা এরকম জিনিসগুলো প্রমাণ সাপেক্ষে মূলত সেটা বাতিল হিসেবে গণ্য হবে। দেন এরপরে আসছে ইফেক্টস অন এগ্রিমেন্ট মেড বাই পারসন নট কোয়ালিফাইড অর কন্ট্রাক্ট। অর্থাৎ এই ক্ষেত্রে যেটা বলা হচ্ছে